এরপর আমি আমার স্বামীর টাকায় লেখাপড়া করি, এটা আমার শ্বশুর শাশুড়ি কখনোই চাইতেন না। কিন্তু আমার স্বামী আদনান আমাকে লেখাপড়া করায়। এটা আমার শাশুড়ি কেন জানি মেনে নিতে পারেন না। সুযোগ পেলে আমার পড়াশোনা নিয়ে কটু কথা শোনাবে আমাকে, সবার সামনে অপমান করবে। সে কেন এমন করে সেটা আমার অগোছালো মস্তিষ্কটা আঁচ করতে পারে না। আমি শুধু সব কিছু মুখ বুজে সহ্য করি, প্রতি উত্তরে কোনো জবাব দেই না, কারণ আমার কথার পিঠে কথা বলা নিষেধ আছে। আদনান আমাকে এসব বিষয়ে সবসময় চুপ থাকতে বলেছে। আর যাই হোক না কেন, আমি যেন তার মা বাবাকে কখনো এমন কিছু না বলি যেটাতে তারা কষ্ট পেতে পারে। তাই আমি তাদের এত অপমানজনক কথা শোনার পরও চুপ করে দাঁড়িয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হলো না। বাড়ি ভর্তি মানুষ ছিল তখন। আমি ভার্সিটি থেকে বাসায় এসেছি কেবল। আমাকে দেখে আমার শাশুড়ি সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বলল, ওই যে আমাদের মডার্ন বউ চলে এসেছে। বিয়ের পরেও নাকি তার লেখাপড়া করতে হবে। ক্লাসে না গেলে নাকি তার পেটের ভাত হজম হয় না। নিজের চেহারাটা বাইরে সবাইকে দেখাতেই হবে। আমার ছেলে কি দেখে যে এই মেয়েটাকে ঘরে এনেছে আমার মাথায় ধরে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম। অনেক ইচ্ছে করছিল কথাগুলোর জবাব দেই, কিন্তু আদনানের সেই কথাটা মনে পড়ে যায়। কিছু বলতে পারলাম না। আমার শাশুড়ি আবারও যখন বলল, দুপুরে রান্না করবে কে? বাড়ির সবাই যে না খেয়ে আছে সেদিকে কি কারোর খেয়াল আছে? আমরা তো কলেজ যাওয়ার জন্য কাউকে বউ করে আনিনি, রান্না বান্নাও তো করতে হবে। আদনান দুপুরে লাঞ্চ করতে এসে ফিরে গেছে। আমার ছেলেটার টাকাতেই তো ভাত কাপড় পাচ্ছ, লেখাপড়াও করছো। আমাদের কথা নাই হয় বাদ দিলাম, তোমার স্বামীকে না খাইয়ে রাখা শুরু করলে। আমার কথাগুলো সহ্য হলো না। মনে হলো ভেতরটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আমি আর আদনানের কথাটা মনে রাখতে পারলাম না। আমি প্রথমবারের মতো আমার শাশুড়ির মুখের উপর বললাম, আপনি চাইলেই তো রান্না করে খাওয়াতে পারতেন আপনার ছেলেকে। এতই যদি দরদ থাকতো তাহলে রান্না করে খাওয়াতেন। আপনার মেয়ে জামাই আসলে তো ঠিকই রান্না করে খুব যত্ন করে খাওয়ান। কত রকমের খাবার রান্না করেন তার হিসেব থাকে না। অথচ যে আপনাকে ভাত কাপড় দিচ্ছে, থাকতে দিচ্ছে, তার জন্য একটা দিন কষ্ট করে রান্না করতে পারলেন না। আবার আমাকে যা তা বলছেন। কই, আপনার মেয়েও তো বিয়ে করেছে, সেও তো পড়াশোনা করছে, তাকে নিয়ে তো কোনো আলোচনা করেন না। আমাকে নিয়ে আপনার এত সমস্যা কেন? আমি আপনার মেয়ে না, আপনার ছেলের বউ। এটাই তো কারণ, তাই না? নিজের মেয়ে হলে কি এভাবে বলতে পারতেন? পরক্ষণেই নিজের গালে থাপ্পড়ের শব্দ শুনতে পেলাম। বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা বুঝি কখনো শেখায়নি? আমার মুখের ওপর কথা বলো। আদনান আসুক, তারপর তোমার বিচার করব। এখন যাও রান্নাঘরে ঢুকে আমাদের সবাইকে উদ্ধার করো। সবার সামনে যখন আমার শাশুড়ি আমার গালে থাপ্পড় মারে কথাগুলো বলল, তখন নিজের অজান্তেই চোখের কোণে এক ফোঁটা জল অনুভব করলাম। রান্নাঘরে বসে রান্না করছি আর ভাবছি, বিয়ের আগের দিনগুলো কত সুন্দরই না ছিল, কত মুগ্ধতা ছিল দিনগুলোতে। আদনান আমার জন্য কত কী করেছে। বিয়ের আগে সে আমাকে কথা দিয়েছিল, বিয়ের পর আমার লেখাপড়ার কোনো সমস্যা হবে না। তার কথায় লেখাপড়া শেষ হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলাম। সে তার কথা রাখলেও এখন কেন জানি আমার এই সংসার জীবনটাকে অসহ্য মনে হয়। সকালে রান্না করে ক্লাসে যাওয়া, ক্লাস শেষ করে এসে আবার রান্না করা। এখন মনে হয় মেয়েদের জন্মই হয়েছে বোধহয় রান্নাঘরে চুলা খোঁচানোর জন্য। তাদের লেখাপড়া শেষ করে বড় কোনো কিছু করার অধিকার নেই। আর সবচেয়ে বড় কথা, আমি আমার শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারিনি। অনেক চেষ্টা করেছি তাদের মন জয় করার, কিন্তু পারিনি। হয়তোবা আগে থেকেই তারা আমাকে পছন্দ করতেন না, তাই তাদের প্রতি আমার ভালোবাসাটাকে তারা গ্রহণ করতে পারেন না। এর অবশ্য কারণও আছে। আদনানের জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল তারা, কিন্তু সে তার বাবা মায়ের ঠিক করা মেয়েকে বিয়ে না করে আমাকে বিয়ে করেছে। তাদের ধারণা আদনানকে আমি আমার রূপের জালে ফাঁসিয়ে বিয়ে করেছি। রাতে যখন আদনান আমাকে বলল, দুপুরে কাজটা তুমি ঠিক করনি, বড়দের সাথে এভাবে কথা বলা তোমার উচিত হয়নি। আর সবচেয়ে বড় কথা,
তারা আমার মা বাবা, আমার জন্মদাতা। বাবা মায়ের অপমান কোনো ছেলেই সহ্য করবে না, আমিও করব না। তখন আমি বললাম, তুমি আমার কথাটা শোনো আগে, কি হয়েছিল, তারপর না হয় যা বলার বলবে। তোমার মা আমাকে সবার সামনে যা তা বলেছিল, আমার সহ্য হয়নি, আর আমি ভুল কিছু বলিনি। তখন আদনান ধমকে বলল, বাহ, আমার মুখের ওপর কথা বলছো দেখছি। আমি মায়ের কাছ থেকে সব শুনেছি, তোমার কাছ থেকে আবার শুনতে হবে না। একটা কথা মনে রাখবে, আমার মা বাবার ওপরে কেউ নয়। তুমি এখনই মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে। বিয়ের পর এই প্রথম আদনান আমার সাথে এইভাবে রাগান্বিত হয়ে ধমকের সুরে কথা বলল। আমি তার এমন ব্যবহার দেখে অবাক হলাম। আমিও কিছুটা রাগান্বিত কণ্ঠে বললাম, তোমার মা তোমাকে তো সব কিছুই বলেছে, তাহলে তো এটাও বলেছে আমার গায়ে সে হাত তুলেছে। তখন আদনান বলল, তারা বড় মানুষ, ছোটরা ভুল করলে তো শাসন করবেই। তুমি এখন মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো। আমি মাকে বলেছি তুমি ক্ষমা চাইবে। তখন আমি আদনানকে বললাম, আমি কোনো ভুল করিনি, তাহলে কেন ক্ষমা চাইব? আমি পারবো না এটা করতে। তোমার মা বাবা আমাকে দেখতে পারে না, বিয়ের পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে। তোমাকে কখনো বলিনি, কিন্তু আজ না বলে পারলাম না। তুমি নিজের বাবা মায়ের খেয়াল রাখতে গিয়ে নিজের বউকে ভুলে গিয়েছো। সবসময় শুধু আমার দোষ খুঁজে বেড়াও তুমি। কখনো কি জানতে চেয়েছো তোমার বাবা মা আমার সাথে কেন এরকম ব্যবহার করে? শুধু কি বউ শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে, শাশুড়ি বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে না? আমার কথাগুলো শুনে আদনান কিছু বলল না, তবে আমি বুঝতে পারলাম আমার কথাগুলো তার ভালো লাগেনি। সত্যি কথা তেতো হয়, তাই কারোর ভালো লাগে না সেটা আজ বুঝলাম। কিছু সময় চুপ থেকে আদনান বলল, তার মানে তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে না? আমি সোজাসুজি বললাম, না, কখনোই না। কোনো ভুল না করে কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না আমি। প্রতি উত্তরে আদনান যে কথাটা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো ভাবিওনি তার মুখ থেকে এমন কিছু শুনতে হবে আমাকে। সে যখন বলল, ঠিক আছে, তোমার সব কথা আমি মেনে নিলাম। যেহেতু তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে না, তুমি ছোট হয়ে যাবে, সেহেতু তোমাকে ক্ষমা চাইতে হবে না। কাল থেকে তুমি আর ভার্সিটি যাবে না। তোমার লেখাপড়া পুরোপুরি বন্ধ। আশা করি আমার এই কথাটা অন্তত রাখবে। আর না রেখে কোনো উপায়ও নেই তোমার। আদনানের কথাগুলো শুনে আমার বিশ্বাস হচ্ছিল না। কথাগুলো সেই বলছে, কিন্তু বিশ্বাস করতে হবে, কারণ এটা বাস্তব। সে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে। আমি কিছুটা হকচকিয়ে গিয়ে বললাম, কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমার ফাইনাল ইয়ার চলছে এখন, কিছুদিন পর আমার অনার্স শেষ হবে, আর তুমি বলছো পড়ালেখা বন্ধ করতে? তুমি একজন শিক্ষিত হয়ে এই কথা কিভাবে বলতে পারো? তখন আদনান বলল, আমি অনেক ভেবেচিন্তেই বলছি। আমি চাই না তোমার লেখাপড়ার কারণে আমাদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি হোক। যেহেতু আমার মা বাবা চায় না তাদের ছেলে বউ লেখাপড়া করুক, তারা চায় সংসারী হোক। তাই তুমি কাল থেকে আর ভার্সিটি যাবে না, ঘরের কাজে মনোযোগ দেবে। আর লেখাপড়া করে কি করবে? এমন তো নয় যে চাকরি করবে। আমি তো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে চিন্তা করতে হবে না। তাই সংসারের শান্তির জন্য হলেও তুমি কাল থেকে ভার্সিটি যাবে না। আমি অনেকটা অভিমান করে বললাম, যদি ভার্সিটি যাই তাহলে কি করবে? তখন আদনান বলল, আমি তোমাকে ছাড়তে বাধ্য হব। আদনানের কাছ থেকে এমন কথা শুনে আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার ভেতরের হৃৎপিণ্ডটা কেউ জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। যাকে ভালোবাসলাম, বিশ্বাস করলাম, নিজের পৃথিবী ভেবে বিয়ে করলাম, সেই মানুষটা আজ আমাকে ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। আমার কিছু বলতে ইচ্ছে করলো না, তবুও নরম গলায় বললাম, আমি ডিভোর্সের ভয়ে নিজের স্বপ্নগুলোকে ধ্বংস করতে পারবো না। তুমি আমাকে কথা দিয়েছিলে আমার স্বপ্ন পূরণের সঙ্গী হবে, সব সময় আমার পাশে থাকবে, যতই বাধা আসুক না কেন আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু আজ নগণ্য একটা কারণে আমাকে ছেড়ে যেতে চাইছো? সত্যি বলতে কখনো ভাবিনি মাঝপথে এসে এভাবে সরে দাঁড়াতে চাইবে তুমি। আমি ভার্সিটি যাওয়া বন্ধ করতে পারবো না, তবে তুমি চাইলে আমার পড়ালেখার পেছনে যে টাকাটা খরচ করো সেটা বন্ধ করে দিতে পারো, কিন্তু আমাকে ক্লাসে যাওয়ার নিষেধ করো না। আমি যেভাবে হোক নিজের পড়াশোনার টাকাটা জোগাড় করে নেব। আমার কথা শুনে আদনান বলল,
আমার মায়ের কথাই ঠিক। আসলে তুমি বেয়াদব একটা মেয়ে। নিজের স্বামীর সাথে উঁচু গলায় কথা বলছো। তোমার কথা আমি মানি। তোমাকে একসময় আমি কথা দিয়েছিলাম বিয়ের পরেও আমি তোমাকে লেখাপড়া করাবো। কিন্তু এখনকার পরিস্থিতিটা তোমাকে বুঝতে হবে। আমি যা বললাম সেটা না করলে আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী। আমি কাল অফিসিয়াল কাজে 1 মাসের জন্য ঢাকার বাইরে যাব। তুমি কাল থেকে আর ভার্সিটি যাবে না। এটাই আমার শেষ কথা। এতগুলো মানুষের সুখের জন্য তুমি তোমার পড়ালেখাটা বিসর্জন দিতে পারবে না? আমাদের ভবিষ্যৎ সন্তানের কথা ভেবে অন্তত তুমি আমার কথাটা শুনবে। কথাগুলো বলে আদনান বিছানায় শুয়ে পড়ল। আমার উত্তরের জন্য অপেক্ষা করল না। আমিও আর কিছু বললাম না, কারণ আমি জানি এখন যাই বলি না কেন সেটা সে আমলে নেবে না। দুজন মানুষ এক বিছানায় ঘুমালেও দুজনের মধ্যে অনেক দূরত্ব বিরাজ করছে আজ। জানি না দূরত্বটা সময়ের ব্যবধানে কোনো এক সময় কমে যাবে নাকি আরও বেড়ে যাবে। সকালে আদনান অফিস যাওয়ার পর আমি যখন ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম, তখন আমার শাশুড়ি বলল, তোমাকে আদনান কিছু বলেনি? তোমাকে তো ভার্সিটি যেতে না বলেছে, তারপরও যাচ্ছ কেন? আমি বললাম, ওটা এমনিই বলেছে। তখন আমার শাশুড়ি বলল, এমনি না, সত্যি সত্যিই বলেছে। আমিও বলছি তোমাকে আর পড়াশোনা করতে হবে না, কয়দিন পরেই তো মা হবে, তাই ঘরের বাইরে যাওয়ার দরকার নেই। আমি তার কথা কানে নিলাম না, নিজের মতো করে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। এভাবে প্রায় 1 মাস চলল। এই 1 মাসে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। এটা যেন আমার বিশ্বাসই হয় না। 1 মাস পর যখন আদনান বাসায় আসলো, তখন খুশিতে তাকে আমি জড়িয়ে ধরি, কারণ বিয়ের পর এই প্রথম তার থেকে আমি এতদিন দূরে ছিলাম। কিন্তু আদনান আমাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল। ভাবলাম সে হয়তো আমার উপর রাগ করেছে তার কথা শুনিনি বলে, তাই তার রাগ ভাঙানোর জন্য উঠে পড়ে লাগলাম। কিন্তু কোনো কিছুতেই তার রাগ ভাঙাতে পারলাম না আমি। আমার পৃথিবী উলটপালট করে দিয়ে আদনান যখন খুব নরম কণ্ঠে বলল, আমার অনেক খারাপ লাগছে সিদ্ধান্তটা নিতে। অনেক কঠিন একটা সিদ্ধান্ত ছিল, অন্তত আমার জন্য। যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে একসময় ডিভোর্স দিতে হবে কখনো কল্পনা করিনি। কিন্তু অনেক ভেবেচিন্তে দেখি আমি, তুমি আমাকে সুখ দিতে পারবে না। যে মানুষটা আমার জন্য, আমার পরিবারের জন্য নিজের ছোট্ট একটা স্বপ্নকে বিসর্জন দিতে পারে না, সেই মানুষটা ভবিষ্যতে আমাকে সুখ দেবে, এটা আমার বিশ্বাস হয় না। তুমি যদি আমাকে ভালোবাসতে, আমার ভালো চাইতে, আমার পরিবারের ভালো চাইতে, তাহলে এত কিছুর পরও তুমি তোমার লেখাপড়াটা কন্টিনিউ করতে চাইতে না। আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। আমি তোমার সাথে আর থাকতে চাই না। আমি যখন আদনানের মুখ থেকে কথাগুলো শুনলাম, তখন কেন জানি আমার ভেতরটাকে আমি বিশ্বাস করতে পারলাম না এই কথাগুলো সত্যি। আমার মনে হলো আদনান কখনোই এমন কিছু বলতে পারে না। সব কিছু মিথ্যা। সামান্য একটা কারণে সে আমাকে এত বড় শাস্তি দিতে পারে না। কিন্তু আদনান যখন পুনরায় বলল, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করে তোমাকে জানাবো, তখন আমার মনে হলো আদনান সত্যি সত্যি আমার সাথে আর এক ছাদের নিচে থাকতে চায় না। তখন নিজের অজান্তেই কাঁদতে থাকি আমি। আদনানকে অনুরোধ করি, তোমার সিদ্ধান্তটা বদলাও। চাইলেও তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না। তুমি বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে। আমার তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে। আমি তোমার সাহসে নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই। আমাদের সন্তানের কথাটা একবার ভাবো। তখন আদনান বলল, ওটা আমার সন্তান না, তোমার সন্তান। তুমি আমাকে খুব ভালো করেই চেনো আমি কেমন মানুষ। আমি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবো না। আমি তোমাকে কত করে বলেছি, তুমি আমার কথা শোনোনি। তোমার সম্পর্কে মা আমাকে অনেক কিছুই বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না। কিন্তু আজ বিশ্বাস না করে পাচ্ছি না। তুমি মাঝে মাঝেই ভার্সিটি থেকে রাত করে ফিরতে। আমাকে বলতে পারো সন্ধ্যার পরও তোমার কোন ক্লাস থাকতো? তোমার পেটের বাচ্চার বাপ আমি কি না অন্য কেউ সত্যি করে বলতে পারবে? এটা নিয়ে তো আমার সন্দেহ হয়। আমি আদনানের কথাগুলো সহ্য করতে পারলাম না। বুকের ভেতর এক অসহনীয় যন্ত্রণা হতে লাগলো। নিজের প্রতি নিজেরই ঘৃণা হতে লাগলো। নিজেকে পৃথিবীর সব চাইতে খারাপ মানুষ মনে হচ্ছিল। যে মানুষটা এতদিন পরেও
নিজের ভালোবাসার মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারিনি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আদনানের গালে 2টা চড় মেরে দিই আর বলতে থাকি, খুব ভালো বলেছ। তুমি তোমার রাগ জেদ বজায় রাখতে আমাকে একটা নষ্ট মেয়ে হিসেবে প্রতিস্থাপন করলে। আমি কি আসলেই এতটা খারাপ? কারোর সম্পর্কে কিছু না জেনে শুধু সন্দেহ আর রাগের বশে এতটা জঘন্য অপবাদ দিতে কেউ পারে আমি জানতাম না, কিন্তু আজ তুমি আমাকে জানিয়ে দিলে। নিজের জেদ আর মা বাবাকে সন্তুষ্ট করতে তুমি এই সিদ্ধান্ত নিয়েছো। সামান্য একটা কারণে তুমি এই পদক্ষেপ নিয়েছো। আমি যদি তোমাদের মন রাখতে পড়াশোনা ছেড়েও দিতাম, তোমরা অন্য কোনোভাবে আমাকে টর্চার করতে। যেখানে তোমার নিজের বোন বিয়ের পর পড়াশোনা করছে, তাতে কারোর আপত্তি নেই, সেখানে আমার পড়াশোনা নিয়ে এত কিছু হয়ে গেল। তোমাকে ভরসা করে সব ছেড়ে আসায় আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। তুমি ডিভোর্স পেপারটা রেডি করো। আমি নিজেই তোমার কাছে আর থাকবো না। দরকার হলে নিজের দেহ বিক্রি করে নিজের সন্তানকে বড় করব। তবুও তোমার মতো কাপুরুষের কাছে থাকবো না। পরের দিন রাগ করে আমি আমার বাবা মায়ের কাছে চলে যাই। আমি ভেবেছিলাম আমার স্বামী কোনো এক সময় সব কিছু ভুলে যাবে, আবার আমাকে নিতে আসবে। কিন্তু সে আসে না। দিন যায়, মাস যায়, সে আমাকে নিতে আসে না। কয়েক মাস পর আমি ছেলে সন্তানের মা হয়ে গেলাম। ভাবলাম এবার আর আদনান আমাকে ছেড়ে থাকতে পারবে না। সন্তানের মায়াই হলেও অতীতের সব রাগ অভিমান ভুলে আমার আর আমার ছেলেকে তার কাছে নিয়ে যাবে। কিন্তু যখন আদনানের বাড়িতে খবর পাঠানোর পরও কেউ আমার ছেলেকে দেখতে আসলো না, তখন মনে হলো আমাদের সম্পর্কটা আর কখনোই জোড়া লাগবে না। দেখতে দেখতে প্রায় 1টা বছর কেটে গেল। সেদিন যে রাগ করে চলে এসেছিলাম, তারপর আর কখনো আমার স্বামীর সাথে কোনো কথা হয়নি আমার। আমি যদি তাকে ফোন দিতাম, তাহলে সে কখনো আমার ফোন ধরতো না। যদি মেসেজ করতাম, সেটারও রিপ্লাই করতো না। আমি বুঝতে পারতাম সে আমাকে ইগনোর করে, তবুও আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম, কথা বলার চেষ্টা করতাম, শুধুমাত্র আমার সন্তানটার কথা ভেবে। কিন্তু তার সাথে আমি কথা বলতে পারতাম না। সে কেন আমার আর আমার সন্তানকে দেখতে আসেনি সেটাও আমি জানি না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমাদের ডিভোর্স হয়নি। আমাদের সম্পর্কটা সেই আগের মতোই রয়েছে। তবুও কেন আমার সাথে এমন হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। 1 বছর অপেক্ষা করার পরও যখন আমার স্বামী বাড়ি থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসলো না, কিংবা ডিভোর্স নামক শব্দটার মাধ্যমেও আমাদের সম্পর্কটা ছিন্ন করার জন্য কারোর আগমন ঘটল না, তখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করা একদমই বাদ দিয়ে দিলাম। নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনযুদ্ধে নেমে পড়লাম। সেদিনের পর থেকে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করতাম না। তবুও মাঝে মাঝে মনে হতো কোনো একদিন সে আমাকে নিতে আসবে। কোনো একদিন আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের বউয়ের অভাব বোধ করবে। কিন্তু দিনের পর দিন চলে যায়। এমন দিন আমার জীবনে আসে না। আমার একাকিত্ব জীবনের প্রতি অনেক বিতৃষ্ণা কাজ করতে থাকে। আমি চাকরির জন্য ঠিকমতো পড়তে পারতাম না, আমার বাচ্চাটার জন্য। একসময় বুঝতে পারলাম আমাকে এগিয়ে যেতে হলে কষ্ট সহ্য করতেই হবে। আমি আমার ছোট বাচ্চাটাকে বিছানায় শুয়ে মনের ভেতর হাজারো কষ্ট চেপে রেখে পড়তে বসতাম। যখন দেখতাম বাচ্চাটার কান্না বেড়েই চলেছে, তখন আমি পড়া থেকে উঠে তার কাছে চলে যেতাম, তার কান্না থামাতাম। একসময় বুঝতে পারলাম আমার ভাইয়েরাও কেন জানি আমাকে আর আমার সন্তানকে নিয়ে কিছুটা বিরক্ত হবারই কথা। কারণ কোনো ভাই হয়তো চাইবে না তার বোন তাদের বাসায় সারা জীবন থাকুক। আমারও অবস্থা তেমন। আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, হয়তো আর কখনো আমাকে তার কাছে নিয়ে যাবে না। মাও কেন জানি আমার সন্তানটাকে খুব বেশি ভালোবাসতে পারে না। আমার ভাইদের সন্তান নিয়েই সব সময় থাকতে হয় তাকে। আমিও কখনো এটা নিয়ে কিছু বলিনি, আর বলবই বা কী করে। অনেক দিন পর পর যদি বাপের বাড়ি আসতাম, তাহলে হয়তো আমার সন্তানের জন্য তার নানার বাড়ি আদরটা আলাদা করে তোলা থাকতো। কিন্তু যেখানে সব সময় এই নানা বাড়িতেই পড়ে থাকতে হয়, সেখানে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। 1 বছর পরেও আমি ভালো একটা চাকরি পেলাম না। অনেক লেখাপড়া করার পরও সরকারি চাকরি নামক
সোনার হরিণের খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে আমাকে। তবুও আমি হতাশ হলাম না। কিন্তু যেদিন মা আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, তোর জন্য একটা ছেলে দেখেছে তোর ভাইয়েরা, কতদিন আর এভাবে একা একা জীবন কাটাবি বল? তোরও তো জীবন আছে, তোরও ভবিষ্যৎ আছে। তখন আমি মাকে বললাম, আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা? আমাকে আর আমার ছেলেকে কি দুবেলা খাবার দিতে খুব বেশি সমস্যা হচ্ছে তোমাদের? তোমাদের তো কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা সম্পত্তি এগুলোতে তো আমারও ভাগ আছে। সেগুলোর বিনিময়ে তো আমাদের দুজনকে তোমাদের কাছে থাকতে দিতে পারো। তখন আমার মা বলল, তুই আমাকে ভুল বুঝছিস। আমরা সবাই তোর ভালো চাই। জীবনে টাকা পয়সা তো সব না। স্বামীর সংসার ছাড়া মেয়েরা অচল, ছেলেরা অনেক ভালো। তুই কথা বলে দেখ, তোর ভালো লাগবে। তখন আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, তোমরা যেহেতু চাইছো বিয়েটা করি, তাহলে না হয় করব। তখন মা বলল, একটা সমস্যা আছে, তবে কিছুদিন পরই ঠিক হয়ে যাবে। আমরা বলেছি তোর কোনো বাচ্চা কাচ্চা নেই, বিয়ের পর তোর ছেলে আমাদের কাছেই থাকবে। আমি জানি একজন মায়ের সন্তানকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু এছাড়া কি করার আছে বল? তোর সন্তান আছে জানলে এত ভালো ছেলে তোকে বিয়ে করবে না। তাই এমন বলেছি। 2-1 বছর গেলে সব ঠিক হয়ে যাবে। আমরা তোর খারাপ চাই না। মায়ের কথাগুলো শুনে কেন জানি চোখের পানিটা ধরে রাখতে পারলাম না। জল ভরা চোখেই মাকে বললাম, কোনো মা কি তার সন্তানের সাথে এত বড় অন্যায় করতে পারবে? আমার জন্য আমার সন্তান তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে। এখন আমিও যদি ওকে রেখে চলে যাই, তাহলে ও মন থেকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা উঠে যাবে না? তোমরা যেমন আমার খারাপ চাইতে পারো না, তাহলে আমি আমার সন্তানের খারাপ চাইবো কী করে? আমাকে বিয়ে করার আগে আমার সন্তানকে মেনে নিতে হবে। যে আমার সন্তানকে মেনে নেবে আমি তাকেই বিয়ে করব। তাছাড়া আমাকে বিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করবে না কখনো। আমার সন্তানের জন্য আমি পৃথিবীর সব সুখ বিসর্জন দিতে পারি। আমার মা সেদিন আমার দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারেনি, কারণ তিনিও একজন মা। তারপরে আমার সন্তান ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। এক সময় আমি প্রথমবারের মতো আমার সন্তানের মুখে মা ডাক শুনি। সেদিন আমি আমার ছেলেটাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, কারণ সেদিন আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনি। সেদিন আমি বেঁচে থাকার মতো কিছু একটা করতে পারি। অনেক কষ্ট সহ্য করার পর আমি চাকরি পেয়ে যাই। আমার বাবা মার বাড়িতে কোনো অভাব ছিল না, তবুও কেন জানি বেঁচে থাকার জন্য নিজেদের চাহিদা পূরণ করতে পারতাম না। কখনো ইচ্ছে করেই কেউ কিছু দিত না। তারা ভাবত 3 বেলা খেতে দিচ্ছি, থাকতে দিচ্ছি, আর কি চাই? অথচ দুজন মানুষের বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া বাদেও আরও অনেক কিছু লাগতো। আমি সেগুলোর অভাব ভোগ করেছি। তাই চাকরিতে জয়েন করার পরে আমি আর আমার আপনজনদের থেকে দূরে সরে যাই। আমার চাকরিতে জয়েন করতে অনেক সময় লেগে যায়, তাই চাকরি হওয়ার পরেও অনেক দিন বাবার মায়ের কাছে থাকতে হয়েছে। সেই জন্য চাকরিতে জয়েন করার কয়েক মাস পর আলাদা একটা বাসা নিই। আমি যখন চাকরিতে জয়েন করি তখন আমার ছেলের বয়স 3 বছর। 3 বছরের একটা ছেলেকে রেখে অফিস করাটা যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণা, সেটা শুধু একজন মাই উপলব্ধি করতে পারে। কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। কাজের মেয়ের কাছে রেখে অফিসে চলে যেতাম। এসে যখন কোলে নিতাম তখন ভেতরটা জুড়িয়ে যেত। এভাবে আরও 2 বছর কেটে গেল। আমার ছেলের বয়স তখন 5 বছর। আমি বুঝতে পারলাম আমার বেঁচে থাকার জন্য আমার ছেলেটাই যথেষ্ট, আর কাউকে দরকার নেই আমার জীবনে। স্বামী, সংসার, বাবা মা, ভাই কাউকেই দরকার নেই। হঠাৎ করে একদিন আদনান বাসায় এসে বসে আছে। আমি তখন অফিসে ছিলাম। বাসায় এসে যখন তাকে দেখলাম তখন খুব বেশি অবাক হলাম, কারণ আমি অনেক আগেই এই মানুষটার জন্য অপেক্ষা করা ছেড়ে দিয়েছি। আমাকে দেখা মাত্রই আদনান উঠে দাঁড়ালো। অনেক কথা হলো তার সাথে। আমি তার কাছে জানতে চাইলাম কেন সে আমার কাছে আসেনি। সে কোনো উত্তর দিতে পারেনি। বুঝতে পারলাম সে আমাকে আর আমার ছেলেকে নিতে এসেছে।
তখন কি বলবো কিছু বুঝতে পারলাম না। নিজের অজান্তেই বললাম, তুমি দীর্ঘ 5 বছর একাকিত্বের স্বাদ নিয়ে আবার আমার কাছে ফিরে আসতে, তাহলে আমি তোমাকে গ্রহণ করে নিতাম। কিন্তু তুমি তা করনি, তুমি বিয়ে করেছিলে। যদিও আমি জানি না এটা সত্য কিনা, তবে বিয়ে না করলে এভাবে নিজের স্ত্রী সন্তান ছেড়ে 5টা বছর থাকতে পারতে না। আর সবচেয়ে বড় কথা, আমি আমার ছেলেকে সবসময় বলে এসেছি তার বাবা নেই। তার বাবাও আমি, মাও আমি। আমি আমার ছেলেকে কখনো মিথ্যা বলতে শেখাইনি। আমি চাই যেটা সে জেনে এসেছে সেটাই সত্য হোক। আমার কথাগুলো শুনে আদনান আর কিছু বলেনি। আমার ছেলের ঘুমন্ত অবস্থায় দেখে দুঃখী মনে চলে যায়। আমার খুব ইচ্ছা করেছিল তাকে বলতে, তুমিও থেকে যাও, কিন্তু আবার মনে হলো কাউকে কথা দিয়ে কথা রাখা উচিত। সূর্য যদি তার কথা কোনোদিন না রাখে, তাহলে পৃথিবীটা সেদিন কালো অন্ধকারে ছেয়ে যাবে। আমিও চাই না আমার ছেলে আমাকে মিথ্যাবাদী হিসেবে জানুক। সমাপ্ত।